চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের ডামাডোল রাজনীতির বাইরেও ভারতের দুইটি খবর আলোড়ন তুলেছে পুরো দক্ষিণ এশিয়ায়। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে উৎখাত করতে ষড়যন্ত্র করে ভারত, তবে শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। ওয়াশিংটন পোস্টের আরেকটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মাটিতে গোপন কিলিং মিশন চালিয়েছে ভারত। 30 ডিসেম্বর প্রকাশিত খবরে বলা হয়, 2023 সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ভারত বিরোধী জ্বালাময়ী ভাষণ দিয়ে নির্বাচনের জয় ছিনিয়ে নিয়ে আসেন চীনপন্থী মুইজ্জু। তবে নির্বাচনে জয়লাভের পরপরই তার দেশ থেকে ভারতীয় সেনা বহিষ্কারের ঘোষণা দেন এবং বাস্তবায়ন করেন। ফলশ্রুতিতে ভারত মুইজ্জুকে সরিয়ে দেওয়া ছাড়া বিকল্প আর কিছু ভাবতে পারেনি। 2024 সালের জানুয়ারি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর পক্ষে কাজ করা এজেন্টরা মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপন আলোচনা শুরু করেন। এ বিষয়ে ডেমোক্রেটিক রিজিওনাল ইনিশিয়েটিভ শীর্ষক একটি অভ্যন্তরীণ নথি উদ্ধার করে ওয়াশিংটন পোস্ট। সেই নথিতে দেখা যায়, মালদ্বীপের বিরোধী রাজনীতিকেরা মুইজ্জুর নিজ দলের সদস্যসহ 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেয়। এছাড়া মুইজ্জুকে অপসারণ নিশ্চিত করতে 10 জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং 3টি প্রভাবশালী অপরাধী চক্রকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এজন্য এর এজেন্টরা 8,70,00,000 মালদ্বীপি রুপিয়া সংগ্রহের পরিকল্পনা করে, কিন্তু মাসব্যাপী গোপন আলোচনা করে ষড়যন্ত্রকারীরা মুইজ্জুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত ভারত মুইজ্জুকে উৎখাতের এই পরিকল্পনা অর্থায়নের দিকে আর এগোয়নি। 31 ডিসেম্বর ওয়াশিংটন পোস্টের আরেকটি প্রতিবেদনে বলা হয়, 2021 সাল থেকে ভারত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং একটি পদ্ধতিগত গুপ্ত হত্যার প্রোগ্রাম চালু করে। এর মাধ্যমে পাকিস্তানের মাটিতে অন্তত 6 জন মানুষকে হত্যা করে দেশটির গোয়েন্দা সংস্থা। নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতার পর নিজেকে দেশটির সবচেয়ে দৃঢ় ও শত্রু দেশের কাছে মারমুখো নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন। গত বছর থেকে পশ্চিমা দেশের সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ ওঠে, কর্মকর্তারা কানাডা ও যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা নির্দেশ দিয়েছে। পাকিস্তানের মাটিতে এমন অভিযান চালানোর সফলতায় কানাডা অভিযান সম্প্রসারণে আগ্রহী হয়। ওয়াশিংটন পোস্ট বলছে, পাকিস্তানের সংগঠিত গুপ্ত হত্যায় সাধারণত স্থানীয় ছোট অপরাধী বা আফগান ভাড়াটেদের ব্যবহার করা হয়েছে। এই অভিযানে কখনো ভারতীয় নাগরিকদের ব্যবহার করা হয়নি। এছাড়া টার্গেটকে নিখুঁত করতে হত্যাকাণ্ড পরিচালনা ও অর্থ হস্তান্তরের জন্য পৃথক ও সিলো টিম নিযুক্ত করে। এই সার্কেল বিভিন্ন মহাদেশে স্থাপিত অনিয়ন্ত্রিত ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কার্যকর হয়। তবে মাঝে মাঝে দুর্বল কৌশল ও কম প্রশিক্ষিত ঠিকাদার ব্যবহার করেছে, যা যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পর্যবেক্ষণের সঙ্গে মিল রয়েছে। পাকিস্তানি একজন কর্মকর্তা বলেন, আমাদের উদ্বেগের বিষয়টি যুক্তরাষ্ট্র ও কানাডা তদন্তের উপর নির্ভরশীল না। ভারত কি কখনো শান্তিপূর্ণ দেশ হতে পারবে? যদি এমন প্রশ্ন উঠে তাহলে অবশ্যই বলবো না। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সিরিয়ায় বিপ্লবী সরকারের 1 মাস যেতে না যেতেই যেন থলের বিড়াল বেরিয়ে আসলো। শুরু থেকে হায়াত তাহরির আল শাম বা HTS যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুচর হিসেবে কাজ করছে এমন অভিযোগ ছিল আসাদপন্থীদের, যে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নিয়েছে এবং এখনও ভূমি দখল করে যাচ্ছে। সিরিয়ার বর্তমান সরকার এখন সেই ইসরায়েলের পক্ষেই কথা বলছে। সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, তাদের নতুন সরকার ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, মেহের মারওয়ান বলেন, আমাদের ইসরায়েলের প্রতি কোনো ভয় নেই। আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয়। এখানে এমন এক জনগোষ্ঠী বসবাস করেন যারা সহাবস্থান চায়, তারা শান্তি চায়, তারা কোনো বিরোধ চায় না।
হায়াত তাহরির আল শাম আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত সন্ত্রাসী দল এবং এর প্রধান আল জোলানি ছিলেন পশ্চিমাদের তালিকাভুক্ত বিশ্বের শীর্ষ সন্ত্রাসী। কিন্তু এখন রাতারাতি প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। বাশার আল আসাদের সরকারের পতনের পর দামেস্কের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়তে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আরব বিশ্ব ও তুরস্ক নিয়মিত দৌড়ঝাঁপ শুরু করেছে। সিরিয়ার বর্তমান সরকার এবং এইচটিএস এর প্রায় সব সদস্যই একসময় আল কায়েদার সাথে সম্পৃক্ত থাকলেও পশ্চিমা বিশ্ব তাদের সাথে এখন একসাথে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, মূলত ইসরায়েলের নিরাপত্তা এবং খনিজ সম্পদ আহরণের নিশ্চয়তা চায় পশ্চিমা বিশ্ব, আর এই বিষয়টি এইচটিএস নিশ্চিত করতে পেরেছে বলেই তাদের ক্ষমতার পথ সুগম হয়েছে। এদিকে এশিয়ার শক্তিশালী অর্থনৈতিক দেশ দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক উত্তপ্ততা চরম মাত্রায় পৌঁছেছে। দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়োলকে গ্রেপ্তার করতে তার বাসভবন ঘেরাও করা হয়। তবে তার গ্রেপ্তারের প্রতিবাদে বাসভবনের সামনে সমর্থকরা বিক্ষোভ করে তারা ইয়োলকে গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দেন। দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয় বলছে, প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর শুরু করা হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় দেশটির 2 সামরিক কমান্ডারকে অভিযুক্ত করেছেন প্রসিকিউটররা। বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই 2 সামরিক কমান্ডারকে অভিযুক্ত করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেখানে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়োল, কিন্তু জনগণের তীব্র প্রতিবাদের মুখে 6 ঘন্টার মাথায় তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। সামরিক আইন জারির জেরে প্রেসিডেন্ট ইয়ুন গত 14 ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত হন।